ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসেন, আজকে বসেন। আজকে আমাদের বিষয় হলো ভারতীয় শিল্পকলা। এর গত ক্লাসে আমরা কি কি ক্লাস নিয়েছিলাম ভারতীয় শিল্পকলায়? পাঁচজনের নাম বলছিলেন আচ্ছা, লেখানোর জন্য, চারজন কি লিখছি। কি কি লিখছেন আমি একটু দেখি, বলেন ওখান থেকে বলেন কার কার সম্পর্কে লিখছেন। যামিনী রায়, অবনীন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর অবনীন্দ্রনাথ ঠাকুর হবে, ঠাকুর। ঠিক আছে। রামকিঙ্কর বেদ। মুকুলবিদা ওই সবকিছু হিন্দিতে লেখা। বাংলাতে সার্চ দেবেন। বসেন, আপনি বসেন। আজকে আমরা যেই পার্টে আলোচনা করব ভারতীয় শিল্পকলার মুঘল চিত্রকলা নিয়ে আলোচনা করব। মুঘল সাম্রাজ্য সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। মূলত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবরের পর মূল ধারাটা যেটা বেশি করে যেটা প্রবাহিত হয়েছে সেটা হলো আকবরের সময়। তো মুঘল সাম্রাজ্য চিত্রকলার মধ্যে বিশেষ করে হলো যে প্রোফাইল টাইপের চিত্রকলা। প্রোফাইল বুঝেন? আপনারা ছবি তুলি না, আপনি যদি আমাকে ওই দিক থেকে দেখেন এইভাবে দেখবেন, এটা বলা হয় প্রোফাইল সাইড, আর এটা হলো ফ্রন্ট সাইড। তখন আরেকটা শিল্পকলা চিত্রকলার বেশি বিকাশ হয়েছে, ওইটা হলো মিনিয়েচার পেন্টিং। মিনিয়েচার পেন্টিং, মিনিয়েচার শব্দের অর্থ জানেন? ছোট। অর্থাৎ আমরা যে ছবিটা ধরেন, এই ছবিটা, যে ছবিটা আমরা গত ক্লাসে আঁকছি, এটা তো বিশাল। এইটাকে আপনি ছোট্ট একটা জিনিসে আঁকবেন, ধরেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিতে বা আরও ক্ষুদ্র। কথিত আছে যে তারা সর্ষার দানাতেও ছবি আঁকত। ওইটা হলো মিনিয়েচার। আপনি যে কোনো জিনিস ধরেন, একটা ছোট্ট মার্বেল, হ্যাঁ, ছোট্ট মার্বেলে ওরা কি করলো, যে ভারতবর্ষের নকশাটাই করলো, মানচিত্রটাই করলো ছোট্ট একটা মার্বেলে সর্ষার দানাতে। আর মুঘল সাম্রাজ্যের যে বিষয়, ওরা মুঘল সাম্রাজ্যের চিত্রকলার বিকাশটা হয়েছে হলো যে পারস্য রীতিতে। পারস্য জায়গাগুলোতে না, আরব্য দেশগুলো যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে, ওই অঞ্চলকে ভিত্তি করে ভারতীয় এবং পারস্য রীতির সংমিশ্রণে তৈরি হয়েছে মুঘল শিল্পকলার যেই ধারাটা, মিনিয়েচার পেন্টিং। এবং তারা যখন রাজা বাদশারা যেটা ছিল, এরা নিজেদের পোর্ট্রেট আঁকতো এক সাইড করে। এক পাশ করে ওরা নিজেদের পোর্ট্রেটগুলো আঁকত। এটাকে বলা হয় প্রোফাইল আকারে আঁকত সমস্ত ছবি। ওরা ফ্রন্টে তখন আঁকাটা জানতো না বা চর্চা করতো না, তারা প্রোফাইল আকারে আঁকত। আবার আরেকটা ছিল, আমরা যখন পার্সপেক্টিভ ব্যবহার করি, যেমন কাছের জিনিস বড় এবং ছোট, যেমন সামনের মানুষটা আমরা কিভাবে আঁকি, সাপোজ এভাবে তো, নাকি? এখন পিছনের মানুষটা কি দেব? এইখানে দেব। যখন পার্সপেক্টিভের ধারা বা ব্যবহার হয় না, বা পার্সপেক্টিভের ধারণাগুলো আবিষ্কৃত হয় নাই, তখন মুঘলরা এই পার্সপেক্টিভটা বোঝাইতো কীভাবে? মুঘল পেন্টিং। এখন তো পার্সপেক্টিভের যুগে আমরা বুঝতে পারতেছি একটার পর একটা। এই তখন ওরাও কিন্তু পার্সপেক্টিভ, মুঘল সাম্রাজ্যের আমলেও মুঘল পেন্টিংয়ে চিত্রকলাতেও পার্সপেক্টিভ ছিল। তখন তারা পার্সপেক্টিভটা বোঝাইতো কীভাবে? কিছুটা আদিম চিত্রকলার মতো। আদিম চিত্রকলাটার মতো এটা ধরেন, বর্তমান পার্সপেক্টিভ হলো এভাবে। মুঘলরা পার্সপেক্টিভ ব্যবহার করতো এই তো। এখন পিছনের মানুষটা ওরা বোঝাইতো এটার উপরে, পিছনের মানুষটা বোঝাইতো ওপরে, আবার তার পিছনের মানুষটা বোঝাইতো ওপরে ওপরে। অর্থাৎ তারা তখন পার্সপেক্টিভটা এইভাবে ব্যবহার করত। কিন্তু তখনও পার্সপেক্টিভের বৈজ্ঞানিক সূত্র বা ধারা আবিষ্কার হয় না।
তখন তারা এইটা কিন্তু তাদের মাথায় ছিল যে একটা মানুষকে সামনে পিছনে কিভাবে বোঝাইতে হয়। তারপরে মিনিয়েচার পেন্টিং, যেটা মুঘল সাম্রাজ্যের একটা কি মুঘল হ্যারামে অনেক কিছু, এখন তো হলো ইন্টারনেটের যুগ, মুঘল হ্যারামের অনেক কিছুই আমরা যখন পড়াশোনা করছি কী হয়েছে, আমরা বই পুস্তকে যা জানতাম, কিন্তু এখন ইন্টারনেট যুগ, যার কাছে যা তথ্য আছে সে ওইটাই উপস্থাপন করে, ফেসবুক, গুগল, যার যার মাধ্যমে। এখন বিশ্বের এক প্রান্তে একটা ঘটনা যদি ঘটে, ওই প্রান্তে আনতে জাস্ট একটা ক্লিক করার যতটা সময় ততটা সময়। তারপরে আসেন হইল যে ভারতীয় শিল্প, যেমন মুর্শিদাবাদ, যেই শিল্প, মুর্শিদাবাদ সম্পর্কে আইডিয়া আছে? নাম আমরাও শুনছি, ঠিক আছে। মুর্শিদাবাদের প্রথম স্বাধীন নবাব কে? বাংলার স্বাধীন নবাব হলো মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে। যেমন এটা হলো কলকাতায় মুর্শিদাবাদ, ওই অঞ্চলটার নামে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁর সময়ও কিছু শিল্পকলা, চিত্রকলার বিকাশ ঘটছে। এটা ধরেন একটা বিল্ডিং, আগে তার আমলে যেই স্থাপত্য কলাগুলা, বিশেষ করে তার আমলে ফুল, লতা পাতা, তারপরে কাচে লুণ্ঠনে পেন্টিং করা, দরজায় জানালায়, মসজিদের দরজায় ফুল লতা পাতার নকশা করা। মুর্শিদাবাদে একটা মসজিদ আছে, বা মুর্শিদ কুলি খাঁর একটা মহল আছে, মহলটা প্রায় কিছুটা এইটা মসজিদ আকারের মতো। হ্যাঁ, এই জায়গাগুলোতে লুণ্ঠন দেওয়া হইতো, বাত্তি বোঝেন তো, মানে কাচের জারের মধ্যে লুণ্ঠন। এইখানে তার আমলে কি হয়েছে, ফুল, লতা পাতা, তারপরে কোরআন শরীফের গিলাফে নকশা করা, মানে ফুল লতা পাতা বিশেষ করে সে মোটামুটি একটু ইসলামিক মাইন্ডেড ছিল। এবং মুর্শিদ কুলি খাঁর আমলে সে এই মহলটা, এই ধরনের একটা মহল তৈরি করছে শুধু কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এই জায়গাগুলোতে সে লুণ্ঠন লাগাইতো, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এগুলোতে বাতি লাগানো হতো এবং অনেক দূর থেকে এই বাতিগুলা দেখা যেত। শুধু এটা বাহিরের দিকে হারিকেনের মতো টাইপ কিছু, লুণ্ঠনটা কিছুটা হইলো এই টাইপ। লুণ্ঠন কি দেখছেন আপনারা? কিছুটা হারিকেনের মতো, এই হইলো আপনার লুণ্ঠন। কি ফানুস তো হইলো যে কাগজে দিয়ে বানায়, আমরা আগুন জেলে যে বাষ্পটা হয় ওইটা দিয়ে। লুণ্ঠনটা হইলো এটা একটা কাচের চিমনি, হারিকেনটার চিমনিটা যেমন, হ্যাঁ 36 কালারটা দেওয়াটা বেটার। তখন এই জিনিসগুলা বিভিন্ন রঙিন থাকতো, এই কাজগুলা রঙিন থাকতো, আবার এইটাতে নকশা করা থাকতো, এই জায়গাগুলোতে স্থাপন করা হয়। আর মুঘল সাম্রাজ্যে তখন পৃষ্ঠপোষকতা করা হইতো শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা চিত্রকলায় পারদর্শী করত। এবং রাজদরবারে প্রত্যেক রাজাই, হুমায়ুন, আকবর, বাবর যারাই ছিলেন, সবারই মোটামুটি প্রতিকৃতি ছিল। প্রথম ফার্স্ট ছিল প্রোফাইল আকারে, যখন পারস্যের কিছু চিত্রশিল্পী মুঘল সাম্রাজ্যের মুঘল রাজাদের পৃষ্ঠপোষকতার ছবি, তখন তারা আস্তে আস্তে একটু প্রফেশনাল হইতে শিখলো এবং তখন এরা ফ্রন্টে ছবি আঁকা শুরু করল। আচ্ছা, আপনারা বসে যান, ঠিক করে বসে যান। আচ্ছা, আপনারা তো এখন আসছেন, আজকে আমরা বিষয় কি নিয়ে আলোচনা করতেছি বলে মনে হয়? ভারতীয় ক্লাসে আসছি, পরে ফোন দেন। বিষয়টার নাম কি বলেন তো, যে বিষয়টা আলোচনা হচ্ছে বলেন তো, আপু বলেন তো বিষয়টার নাম কি? না মানে আপনাদের ভারতীয় শিল্পকলা। না, বিষয় এটা তো হচ্ছে আলোচ্য বিষয়। বিষয়টার নাম কি? ইংরেজিতে হলো ancient আর্ট।
ancient আর art. বাংলাতে হলো প্রাচীন শিল্পকলার হ্যাঁ। ইতিহাস বা প্রাচ্যাত্য শিল্পের ইতিহাস। না, অ্যানসিয়েন্ট আর্টের ভিতরে ভাগ আছে বিষয়টা। অ্যানসিয়েন্ট হলো টোটাল প্রাচ্য এবং পাশ্চাত্য কোন বিষয়ের। না না, এটা হলো ওই বিষয়টার নাম অ্যানসিয়েন্ট আর্ট। ওটার ভিতরে এখন আলোচ্য বিষয় হলো ভারতীয় শিল্প। একটু রিসিভ করেন, বলেন যে স্যার ক্লাস, অর্থাৎ প্রাচীন শিল্পকলা। ঠিক আছে, প্রাচীন অ্যানসিয়েন্ট হলো, অ্যানসিয়েন্টের বহু ধারা আছে। 500 বছর আগেরটাও অ্যানসিয়েন্ট শিল্পকলা, তারপরে 200 বছর আগেরটাও প্রাচীন শিল্পকলা। অর্থাৎ আমরা যদি শিল্পে আগাইতে যাই, প্রথমত ভারতীয় শিল্পকলা বা ভারতীয় উপমহাদেশের শিল্পকলা, এশিয়ান শিল্পকলা, ইউরোপিয়ান শিল্পকলা, পশ্চিমা শিল্পকলা, চিত্রকলা, স্থাপত্যকলা, ওইগুলো আমাদেরকে জানতে হবে। এগুলা জানলে কি হবে, আপনি বা আমরা কিভাবে আগাবো ওইখান থেকে একটা ধারণা নিয়ে আসতে হবে। মোগল সাম্রাজ্যের জায়গায়, যেহেতু ভারতীয় চিত্রকলা গত ক্লাসে যখন 3-4 জন শিল্পে আলোচনা করছি, তারপরে যে আপনার মনে করেন যে লালবাগ, বাংলাদেশের লালবাগ দুর্গ, এটাও কিন্তু প্রাচীন শিল্পকলা। তারপরে হলো যা, ঢাকার কার্জন হল, ওটা কি প্রাচীন শিল্পকলার মধ্যে পড়ে হ্যাঁ না? ওইটাও প্রাচীন শিল্পকলায় পড়ে, যদিও এটার কত 100 বছর প্লাস, 100 বছর প্লাস, কিন্তু তার আগেও তো 1000 বছরেরও আছে। যেমন কুমিল্লা একটা মসজিদ আছে, শাহ সুজা মসজিদ, ওইটা নাম শুনছেন? প্রায় 450 বছর, 365 বা সামথিং। এটা হলো আমার বাড়ির পাশে, কিন্তু ওই যে মক্কার মানুষ হজ পায় না একটা কথা আছে, ঠিক আছে। আর ওই মসজিদটা অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে, কিন্তু আমার বাড়ির পাশে আসা যাওয়া আছে, নামাজ পড়া আছে বিভিন্ন, কিন্তু ওইটার এখনও আমি ওইটার শিল্পটা ভালো করে দেখি। কিন্তু একটু দূরে কোটবাড়িতে আসতেছি, শালবন বিহারে যাচ্ছি, দিনাজপুরে কান্তজির মন্দিরে যাচ্ছি, ওইগুলা দেখতে, ওইটারও দেখার বিষয় আছে। আর এখানে লোকভাষায় একটা কথা আছে যে একটা শাহ সোবেদ আলী খান না কে যেন এখান দিয়ে যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল, এখানে উনি বেশ কিছুদিন অবস্থান করছিল, প্রায় মাস 6 মতো। দেখলো যে এই অঞ্চলে মসজিদের কোনো ব্যবস্থা নাই, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। তখন একটা হাত থেকে একটা আংটি খুলে দিছে যে এটা বিক্রি করে একটা মসজিদ তৈরি করো। ওনারা তো চলে গেছে মাস 6 বা 3 পরে, কিন্তু একটা আংটি বিক্রির টাকা দিয়ে যদি একটা মসজিদ, এত রিচ একটা মসজিদ হইতে পারে, এবং যারা ছিল এটার তত্ত্বাবধানে, ওরার মোটামুটি 14 পরিষদ ধর্নাঢ্য, শুধু একটা মসজিদের উসিলায় এটার তত্ত্বাবধান করতে গিয়ে। তাহলে ওরা নিজের শরীরে কতটা দামি অলংকার বস্তু বহন করতে জাস্ট একটা আংটির খরচে। এবং এইটার মেইন আর্টটা টোটালটাই হলো, এখন তো আমরা যে মুরাল করি, মুরাল পেন্টিং দেখছেন তো, এখন তো মুরাল করি টাইলস দিয়ে, তখন তো আর টাইলস শিল্পটা ছিল না, তখন ছিল কি চীনা মাটির, চীনা প্লেট শিল্প। আপনারা শুনছেন কিনা যে চীনা প্লেট নাম শুনছেন? আমরা মুরব্বীরা বলতো চীনা প্লেট বা চায়না প্লেট। হ্যাঁ, এগুলোতে ফুল লতা পাতা ডিজাইন থাকতো, কোনোটা লাল কোনোটা মূলত এই চীনা জিনিসটা চীন থেকে যদিও আবিষ্কৃত, কিন্তু মূলত হলো এটা ভারতবর্ষে চর্চা, বিশেষ করে রাজস্থানে। দেখবেন যে আপনি যদি একটা প্লেট কিনেন, ধরুন এই একটা প্লেট, এক একটা প্লেট এক একজন কারিগর তৈরি করে, এটা মেশিনে তৈরি হয়, হাতে তৈরি করা হয়, বিশেষ করে শামুকের গুঁড়া, শামুক বা ঝিনুক ছিলেন তো, ওই গুঁড়াটা প্রসেস করে। এখন তো চীনামাটির পাহাড় বাংলাদেশে কোথায় আছে জানেন? না, এটা হলো যে ময়মনসিংহ নেত্রকোনার বেরিশিরি, নেত্রকোনার বেরিশিরি, সুসাং নদী পার হয়ে তারপর হলো টমটম গাড়ি দিয়ে অনেক দূর, ওইটাই চীনামাটি মানে সাদামাটি এইটা। হ্যাঁ হ্যাঁ, এবং এটা হেরিটেজ। এবং আমরা 2004-05 এটাতে মাটি কাটা বন্ধ করার জন্য আমরা সারা বাংলাদেশের কারু শিল্পীরা আন্দোলন করছি, যাতে এই পাহাড়টা আর না কাটা হয়। কারণ পাহাড় কাটতে কাটতে ছোট ছোট অনেক গর্ত তৈরি হয়েছে, এক সময় হয়তো এই পাহাড়টাই আর থাকবে না, ন্যূনতম একটু নিদর্শন থাকবে না। তারপরও চুরি হয়, কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ। তো ভারতীয় শিল্পকলা, বিশেষ করে রাজস্থান, গান্ধারা শিল্প,
ওই টাইপে এখনও মনে করেন যে জাপানে, তারপরে চীনে কিছু কিছু মাটির পটারি, মানে চীনা মাটির পটারি, একটা পটারি করতে মনে করেন এটা যদি আপনার মেশিন মেড হয়, ধরেন সাপোজ এটার দাম 200 টাকা, আর এটা যখন একদম মোগল শিল্পর ধারায় তৈরি করা হয়, মিনিমাম এই একটা প্লেটের দামই পড়বে আপনার 5,000। একটা প্লেটের দাম 5,000, কোথায় 200, কোথায় 5,000। কারণ এরা একটা প্লেট বা এক সেট প্লেট তৈরি করতে এদের 2-3 মাস সময় চলে যায়। যদিও এখন টেকনোলজি, মানুষের চিন্তাভাবনা অনেকটা আগানো হয়েছে, মিনিমাম ধরেন 15-20 দিন একটা সেটে তখন হয়তো 3টা 6টা, বা এখন তো হলো 12টা 6টা, 3 সাইজে। তো জামবাটি নাম শব্দ শুনছেন? জামাই বাটি শুনছি। আমি শুনি নাই, প্রথম শুনলাম। ঠিক আছে, জামবাটিগুলো হলো যে ওই আমরা এখন ফিরনির যে বাটিগুলা বলি আর কি, ফিরনির বাটিগুলা একটু এই টাইপের লম্বাটে হয়। এখানে দেখবেন যে অনেক কারুকাজ করা থাকে, সুন্দর প্রিন্ট করা থাকে। তারপরে মোগল আমলের যেই ছিল, গ্লাস আপনারা দেখছেন কিনা, আমি ছোটবেলায় দেখছি, বিশাল গ্লাস, কাচের, পাতলা এবং অনেক ছড়ানো, এখানে ফুল লতা পাতার নকশা থাকতো কাচের গ্লাস। হ্যাঁ বিভিন্ন সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে। হ্যাঁ, না এখনকারগুলো হলো একটু আধুনিক, আর তখনকারগুলো হলো ফোক আর্টের মতো একটু কাঁচা টান। ধরেন আপনারা যেমন এখন কাঁচা, আপনারা তো তুলনামূলক কাঁচা, আমি একটা গ্লাস দিলাম যে এটাতে এই রঙগুলো একটু লাগান, আপনার হাতে যেই স্পর্শটা আসবে তখনকার ছিল ওই স্পর্শটা। এখন তো সবাই মোটামুটি একটু স্কিল, দক্ষ মোটামুটি শিখতেছে, আর এখন আমরা ওরা যা করে গেছে ওইটা শিখতেছি, ওদেরকে নিয়ে আমরা পড়াশোনা করতেছি। অর্থাৎ যে অগ্রজ, যে পথিকৃৎ তাকে অনুসরণ করে, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, যে প্রথমে পৃথিবীতে যেই জিনিসটা নিয়ে আসছে ওইটাকে নিয়ে আমরা স্টাডি করি। এখন বলতে পারেন মোগল আমলের এই যে যারা সাহিত্য ইতিহাস পড়ে, পৌরনীতি বা ইতিহাস, যেটা যে অনেকে আমরা ছোটবেলা বলতাম যে মরা মানুষের কাহিনী পড়ে কি করবে, আপনারা বলছেন কি না, যে এত শাল টাল এগুলার দরকার কি, এদের দরকার কি? হ্যাঁ, আপনি কে জানতে হলে আপনার অতীতে যেতে হবে, এবং অতীত থেকে এবং বর্তমানকে মিশ্রিত করে আপনাকে সামনে আগাইতে হবে। যার কারণে চিত্রকলা, শিল্পকলা, চারুকলা যাই বলেন, আপনাকে জানতে হবে অতীতের শিল্পকলা কি ছিল, বর্তমানের শিল্পকলার কি অবস্থা, এবং ভবিষ্যতে আপনি আপনার স্টেট, আপনার রাজ্য বা আপনার দেশকে আপনি কোন দিকে নিয়ে যাবেন। কারণ আপনার তো জানতে হবে এটা আম, এটা জাম, এটা কলা। তারপরে চিন্তা করবেন যে টিস্যু কালচারে বা বিভিন্ন মাধ্যমে কালচার, একটা গাছ থেকে হয়তো 2-3 রকমের ফলও হয়। কারণ কি, সে এগুলা জানছে, যে জোড়া দিয়ে ট্রাই করছে কলম করে, যে একই গাছে 2-3 রকমের কলম করে করা যায়। দেখছি তো স্যার, আলু আর বেগুন একসাথে হ্যাঁ, আলু টমেটো একসাথে হয়। আলু টমেটো আলু বেগুন। নিচে ধরেন এই যে বালতিতে করে ছিদ্র করে দিয়ে নিচে আলু হচ্ছে, ওপরে বেগুন হচ্ছে, টমেটো হচ্ছে, একই জায়গায় দুইটা জিনিস। তবে আলু যদি আপনি নিচে মনে করেন যে মিষ্টি কুমড়া লাগান বা মিষ্টি আলু লাগান, উপরে যদি আপনি নিম গাছ লাগান, একই মাটি, নিচে হচ্ছে মিষ্টি, উপরের জায়গাটা হচ্ছে তিতা, যার যার জিনগত বৈশিষ্ট্য। তো আপনার মোগল সাম্রাজ্যের মোগল শিল্পকলা, চিত্রকলা একটা জীবনে পড়ে শেষ করতে পারবেন না। জাস্ট আমরা আপনাদেরকে ন্যূনতম একটা ধারণা দেওয়া, কিন্তু এই ধারণা দিয়ে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনারা ছেড়ে দিবেন না। যেমন বাবর, হুমায়ুন, আকবর, বিভিন্ন প্যালেসগুলা কিভাবে হয়েছে ওইগুলো পড়বেন, প্রচুর পড়াশোনা করতে হয়। যদি আমি নিজেও ইদানিং পড়াশোনা কম করি, অবশ্য একটা বয়স থাকে পড়াশোনা, যেহেতু আপনারা হয়তো সদ্য পড়াশোনা ছাড়ছেন, না হয় মাস্টার্সে রানিং আছে, এই সময়টা যদি না হয়, ভবিষ্যতে হয় কি না জানি না, তবে পড়াশোনা প্রত্যেকটা মানুষেরও করা উচিত। বিশেষ করে আপনি চারুকলায় যদি পড়তে চান, আপনাকে পৃথিবীর সমস্ত শিল্পকলা, চিত্রকলা, সাহিত্য, সিনেমা, নাটক এগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। বিশেষ করে পৌরাণিক, হিস্টোরিক্যাল, যেমন যোধা আকবর ছবিটা কি দেখা আছে সবার? যোধা আকবর ছবিটা দেখবেন,
সবাই ভারতীয় চিত্রকলাটা বোঝার জন্য যোধা আকবর ছবিটা দেখবেন। তারপরে হলো যে কি যেন আরেকটা ফিল্ম ছিল, মহেঞ্জোদারো। হুম, না এটা তো ওই যে ভারতীয় শিল্পকলা। মহেঞ্জোদারো ভারতীয়। আরেকটা কি যেন কিছু যে আমির খানের একটা ছবি বলেছে ক্রিকেট খেলার নাম, গজনী একটা ছবি আছে। হ্যাঁ লগন। লগন যে ব্রিটিশদের আমার ওয়াইফে কমেন্ট করছে আপনারা আগে বাড়াবেন। আগে ভালো লাগতো। সারা চুলগুলো আগে অনেক সুন্দর ছিল। যাক, না আমার হলো চুল কাটার শিডিউল হয় বছরে একবার, না হয় 6 মাসে একবার। ঠিক আছে, তো আপনারা 6 মাসের শিডিউলে পড়ে গেছে। আরে চুল কাটাতে এখন আর একটু ইয়াং ইয়াং লাগে। স্যার, আমি গত সপ্তাহে ক্লাসে আসি, আমি ধরতে পড়ে গেছি কি আমি কি ঠিক জায়গায় আসছি নাকি আপনাকে আমি চিনতে পারি। না, বুঝতে পারছি, যেহেতু ঢাকা কেন্দ্রিক একটা বিষয়, চারুশিল্পীদের বা সাহিত্যিকদের রাজধানী কেন্দ্রিক একটা বিষয়। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করি। স্যার, যারা আর্টিস্ট তাদের চুলগুলো এত বড় হয় কেন? চুলগুলা বড় হয় কেন? ওরা একে হলো যে সঙ্গদোষে লোহা বাসে, এক। দ্বিতীয় কথা, আপনি আপনার পরিচয় জানান দেওয়ার জন্য আপনার লেবাসে বলে দিবা আপনি অবয়, অর্থাৎ ঐতিহ্য থেকেই শিল্পীরা এইভাবে চলতে অভ্যস্ত, এইভাবে চলতে এইভাবে চলতে অভ্যস্ত। আরেকটা বিষয় হলো যে ধারে কাটে এবং ভারে কাটে, এই দুইটা শব্দের সাথে পরিচিত আছে। কিছু কিছু জিনিস ধারে কাটে, আবার কিছু কিছু জিনিস ভোঁতা, কিন্তু এটার ওজন এত বেশি যে এটার চাপেই কেটে যায়। যেমন আমি যখন চারুকলায় পড়ি, আমার টিউশনে ছিল কচু খেতে ক্যান্টনমেন্টের ভিতরে। তো ফার্ম গেট থেকে আমি লেগুনাতে উঠছি। তো লেগুনাতে 6 জন 12 জন, আর সামনে 2 জন, এলো 14 জন। এটা না ভরলে যাবে না। তো আমি উঠছি, একটা আন্টি উঠছে পাশে, তো সজে 12 জন। তো আমি বসে টসে আছি, চুল টুল বড়, ব্যাকটেক দাড়ি, খোঁচা খোঁচা, কানে জিনিস ছিল, গলায় মালা টালা ছিল, হাতে খাড়ুটারে অনেক কিছু ছিল। তারপরে ও আন্টিটা অনেকক্ষণ আমার দিকে তাকাচ্ছে, কিছু বলবে। একটা সময় বলল, তুমি কি চারুকলায় পড়ো? জি আন্টি। এই যে আইডেন্টিফাই, আপনি কি, আপনার লেবাস দেখে বুঝতে হবে, এবং এটা বোঝাটা জরুরি না, তবে ভাবটা অনেক ক্ষেত্রে কাজ করে। এটা কার ক্ষেত্রে কি জানি না, তবে আমার ক্ষেত্রে আপনার যখন মনে করেন আপনি একদম পরিপাটি স্যুট টাই বুট সহ থাকবেন, আপনার আচার আচরণ চলাফেরা তখন একরকম হয়ে যাবে। আবার যখন একটা স্যান্ডো গেঞ্জি, নর্মাল একটা 3/4 প্যান্ট, স্যান্ডেল দিয়ে রাস্তায় হাঁটতেছেন, আপনার অ্যাটিটিউডটা আরেকটা অন্যরকম হবে। ঠিক আছে, একটা বিন্দাস ভাব, ঠিক আছে, ড্যাম কেয়ার একটা ভাব। চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটু পরিপাটি হয়ে যাবেন, এটা ন্যাচারালি আপনার সেন্স বা আপনার অর্গানগুলো আপনাকে ওইভাবেই পরিচালনা করবে। তো আমি দেখলাম যে আমি যখন স্টুডেন্ট, আমার চুল তো বিশেষ করে এই পর্যন্ত আসে। আমি যখন ছবি আঁকি, আমার চুলটা যখন আমার গালে বাড়ি খায়, আমার ছবি আঁকার ফিলিংসটা আরও অন্যরকম। কিন্তু চুল কাটা দেখলাম যে আমি চুল থাকাকালীন অবস্থায় পেন্টিংটা যতটা রসবোধ দিয়ে সৃষ্টি করি, চুল ছাড়া আমার ততটা রসবোধ কাজ করে, ইভেন কি এখন। তো এখন যদিও সভ্য জগৎ আর অসভ্য জগৎ বলবো না, সামাজিক পারিপার্শ্বিকতা, আমি নোয়াখালী এসে দেখলাম যে এদিকে আমি দাঁড়ায় বোধহয় রাস্তায় হাঁটতেছি, সবাই দিকে চাগায় রয়েছে যে এই চিড়াখানার জন্তু এটা কোথেকে আসে। ঠিক আছে, অথবা সে তাকাচ্ছে যে বা ওনার দাড়িটা বা চুলটা ভাল লাগতেছে, কিন্তু আমি আনইজি ফিল করতেছি। ভাই তাকাইতেছেন, তাকাই সোজা হাঁটেন না, একদম বা সুন্দরী মেয়ে দেখার মতো তাকাই আছে। ঠিক আছে, ওইটাই। আনকমন মনে হয়েছে স্যার। হ্যাঁ, তারপর হলো আরেকটা জিনিস, আমি এক জেলার থেকে আরেক জেলায় কোন ঝামেলায় পড়ি, জঙ্গি কি না, এই শিয়াগারা, কুমিল্লা জেলার বর্ডারের ভিতরে যত ধরনের ঝামেলাই হোক, মনে করেন এটা কি বাজার বলে না, বিপুল আসার নাকি, এটাই তো লাস্ট কুমিল্লার বিপুল আসার। হ্যাঁ, লাকসা মানে কুমিল্লা জেলার লাস্ট। কুমিল্লা বর্ডারের চতুর্দিকে, কুমিল্লা ডিস্ট্রিক্টের চতুর্দিকে এভরিথিং যত ঝামেলা আছে ওইটা কাভার দেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমার আছে। কিন্তু এইখানে ঝামেলাটা কাভার দিতে আমার ওইখান থেকে ট্রান্সফার করতে হইব, ফোন আদান প্রদান করতে হইব জেলা টু জেলা। আর কুমিল্লা জেলার ভিতরে আমার কোথাও সমস্যা নেই, আমি দাগে থাকলেই হয়েছে। ঠিক আছে, ওই জন্য কাটা। আর হলো যে মূলত হলো 6 মাস টাইম,
ঠিক আছে, আর নেক্সট হয়তো আবার 1 বছরটা। যাই হোক, এখন মোগল চিত্রকলাগুলো আপনারা নেটে সার্চ করে প্রত্যেকটা কেল্লা আলাদা আলাদা করে দেখবেন। আর বিশেষ করে ভ্রমণ করবেন, যেহেতু এই লাইনটা এখন আসছেন, আপনাদের এখানে পুরাণ কীর্তি কি কোথাও আছে? ওইটাতে যাবেন, দেখ, হ্যাঁ ওইগুলা দেখবেন। তাহলে গান্ধী আশ্রম কুমিল্লা তো একটা আছে, এশিয়াতে টোটাল এশিয়াতে বোধহয়। যাই হোক, এইসব জিনিসগুলো দেখবেন। আর নেট থেকে আপনারা একটু নোট করেন কোন কোন জিনিসগুলো, একটু নোট করেন আপনারা যারা অনলাইনে আছেন, ওরাও নোট করেন। ভারতীয় শিল্পকলার যেই জিনিসগুলো দেখবেন, প্রথমেই মনে করেন যে গান্ধারা শিল্প, গান্ধারা চিত্রকলা বা শিল্পকলা, তা গান্ধারা শিল্পকলা, গান্ধারা। তারপরে মুঘল চিত্রকলা, বিভিন্ন রাজাদের আমলিতে তারা কে কখন কি ধরনের পৃষ্ঠপোষকতা করছে। মোগল চিত্রকলা, মোগল চিত্রকলা যখন আপনি সার্চ দিবেন, বিভিন্ন রাজাদের, মোগল বাদশাদের বিভিন্ন রকমের শাসনকাল আসবে, ওইগুলো নোট করবেন বিশেষ করে। তারপরে আসেন হলো যে এই চীনামাটি চিত্রকলা, তারপরে হলো যে চিত্রকলা, রাজস্থানের চিত্রকলা, পটুয়া চিত্রকলা, ভারতীয় পটচিত্র বা পটুয়া চিত্রকলা, ভারতীয় ট্রেডিশনাল আর্ট, তারপরে আরও কিছু সার্চ দিবেন যে ভারতীয় আর্টিস্ট, ভারতীয় আর্টিস্ট সার্চ দিবেন, সবার নামগুলা দেখবেন, কার কি কাজ ছিল ওইগুলো একটু নোট করবেন, লিখবেন, ডাউনলোড করবেন, পড়বেন, লিখবেন। আর এখন তো লেখারও দরকার নাই, যদি পিডিএফ ফাইল হয় আপনি প্রিন্ট করে ফেলবেন। আর যদিও মনে করেন এখন বাংলাদেশে চারু কারুকলার বইয়ের অবস্থা খুবই নাজুক, নাজুক বলতে এখন যে 2 কলম জানে সে 6 কলম লেখে, ঠিক আছে। এখন রেফারেন্স নেয় হলো নেট থেকে, নেটে তো জাস্ট সারমর্মটা ছোট্ট করে একটু দেয়া থাকে, টোটাল বিস্তারিত দেয়া থাকে না। তো আমি গত 2 বছর আগে আমার এক স্যারকে ফোন দিছিলাম যে স্যার আমার কিছু যদি বইয়ের নাম দিতেন, মানে স্যার তো একদম 0 থেকে 100 ডিগ্রি রেগে গেছে। কেন নাম দিব কেন? আমি কি তোমাদেরকে 8 বছর কিছু শিখাইতে পারি নাই? তাইলে আমি ব্যর্থ। আমি বললাম যে স্যার বিষয়টা এটা না, আমার তো একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের জন্য কিছু বই লাগবে। একটা প্রতিষ্ঠানের যদি লাইব্রেরি সমৃদ্ধ না থাকে, আমি তো স্যার নিজে জানি, তো আমার থেকে কটুক নিতে পারবে, ছেলেমেয়েরা যাতে পেজ উল্টায় পড়তে পারে। ও আচ্ছা ঠিক আছে। তো বাংলাদেশের যে অবস্থা বইয়ের, স্যারে বললো যে 1 কলম জানে 2 কলম লেখে, কোথাও মিল নাই, হিস্ট্রির সাথে কোনো মিল নাই, তুমি একটা বই লিখো অশোক মিত্রের ভারতে ছবি কাকে বলে। আপনারা যদি পান, যেমন আমি বইগড় বা রকমারিতে আমি নিজেও অর্ডার করছি, ওরা 3 মাস সময় নিচ্ছে, ওইটা কলকাতার থেকে ওরা আনাই। আর যদি কখনো কলকাতায় কেউ যায়, কলকাতা কলেজ স্ট্রিটে অনেক বই পাবেন, ছবি কাকে বলে অশোক মিত্র। অশোক মিত্রের মোটামুটি অনেক ভালো মানের বই আছে, অর্থাৎ তারা চারুকলা নিয়ে ওরা আসলেই রিসার্চ করে। আসেন এই বইগুলা পড়বেন। ছবি কাকে বলে যেমন বাংলাদেশের আছে হলো নকিব আহমেদ, শিকোয়া নাজনীন, ওরা খুব ভালো লিখে নতুন প্রজন্মের মধ্যে। তো নেট থেকে জাস্ট একটু কোটেশনটা নেবেন, বই কালেকশন করার ব্যবস্থা করবেন যদি আপনারা এই লাইনে থাকেন। হিস্ট্রিটা বই দিয়ে পড়ে নেবেন, বা
আর পিডিএফ যদি টোটাল বইটা থাকে ওইটা ডাউনলোড করে নেবেন যদি পিডিএফটা থাকে। আর ছোট্টখাট্টো যে ওখানে উইকিপিডিয়া থেকে কি জাস্ট একটু ধারণা আসে যে উনি মূলত কীভাবে, যেমন আমার একটা উইকিপিডিয়া আসলো যে মোহাম্মদ শাহিদ কি, উনি একজন চিত্রশিল্পী, বাড়ি কই কুমিল্লায়, এটুকুই পাবে। আমার টোটাল 40-42 বছরের ইতিহাস পাবেন না। 40-42 বছরের ইতিহাস পাবেন আপনি বা আমার কেউ যদি লিখে যায়। হ্যাঁ, তো এইটা দিয়ে একটা মানুষকে বা একটা বিষয়কে জাজমেন্ট করাটা উচিত না, আর পাবেনও না। জাজমেন্ট করতে হলে যে কোনো বিষয়ের গভীরে যেতে হবে। আমার সম্পর্কে জাজমেন্ট করলেন, আমাকে দেখতে তো ভালোই লাগে, কথাবার্তা তো ভালোই, আসলে আমি মানুষটা ভালো কি খারাপ আমার সাথে যখন দীর্ঘদিন লেনদেন চলাফেরা ওঠা বসা থাকবে তখন আপনি আমাকে জাজমেন্ট করতে পারবেন আসলেই আমি মানুষটা ভালো না খারাপ, বা আপনার পারসেপশনে আমি মানুষটা কেমন। একটা মানুষ দুই ধরনের হয়, যে আমাকে পছন্দ করে না তাকে জিজ্ঞেস করেন আমি একরকম, যে আমাকে পছন্দ করে তাকে জিজ্ঞেস করেন আমি আরেক রকম। সুতরাং একটা মানুষ দুই মধ্যে থেকে দুই রকম, দুইটাকে একসাথে কনভার্ট করে আপনাকে একটা রেজাল্টে আসতে হবে। তবে আমার সচরাচরের কথাবার্তা মানুষের নেগেটিভ জিনিসগুলো বাদ দেওয়াটাই বেটার। বাদ দেওয়াটা বেটার কি, আমরা পরচর্চা না করাটাই বেটার। এইটা কারণ হলো যে শিল্পী বা শিল্প তো সৌন্দর্যের চর্চাই করে, আর আপনি যদি সুন্দর হন তাহলে আপনার চিন্তা ভাবনাগুলোও সুন্দর হবে। আর আপনি যদি দেখতে সুদর্শন হ্যান্ডসাম কিন্তু চিন্তা ভাবনাগুলো যদি সুন্দর না হয় তাইলে আমি বলবো আপনি সুন্দর না। যেই মানুষটার চিন্তা ভাবনা সুন্দর সে যেই প্রান্তের হোক যেই ক্যাটাগরির হোক মানুষটা সুন্দর। আর আমি ব্যক্তিগতভাবে অতটা সুন্দর বা নান্দনিক না, তবে চর্চা করি সুন্দর এবং নান্দনিক থাকার জন্য। আর এই জন্যই শিল্পকলা চিত্রকলাকে বলা হয় যে চারু ও কারুকলা। চারু শব্দের অর্থ হইল সুন্দর বা সুনিপুণ, আর কারু শব্দের অর্থ হলো হ্যান্ডিক্রাফট জিনিসগুলো, আপনি নিজের হাতে 3D আকারের যে জিনিসগুলো, যেমন এই টুকরি, লাই, হাত পাখা, ওইগুলো হলো কারু। যে খোদাই করা, যেমন ইট, এইটাও একটা কারুশিল্প। চারু শব্দের অর্থ হলো সুন্দর, সুবিন্যাস। তো একটা মানুষ যদি কারুর লোক হয়ে যদি তার কথাবার্তা যদি অসুন্দর, আচরণ অসুন্দর হয়, এইটা হলো যে তার নিজের শিখার অভাব আছে, ঘাটতি আছে। এই জন্য প্রত্যেকটা মানুষকে, শুধু আপনারা না, শিশু বয়স থেকেই কারু যেমন বাইরের কান্ট্রিগুলোতে কি হয়, প্রথমে স্কুলে যাওয়ার আগেই 2-2.5 বছর মেডিকেল সায়েন্স অনুযায়ী বা সাইকোলজিক্যাল ব্যাপার অনুযায়ী 2-2.5 বছর হলে ছেলে মেয়ে যাই হোক ওকে রং পেন্সিল দিয়ে দেন, দেখবেন যে ওরা মেঝেতে আঁকতেছে। যেমন গত ক্লাসে আমি সাদা শার্ট পরে আসছি, মনে আছে তো? আমি যে ইয়েতে রাখছি, আমার ছেলে কি করলো, রং দিয়ে আমার সাদা শার্টটাতে আঁকে ফেলছে। সকালবেলা উঠা দিকে এটাতে কে আঁকছে, তো আমার ছেলে বাবা এটা তো আমি এঁকেছি। এখন ওই যে তার স্বভাব, একটা রং হাতে পাইছে, কোথাও আঁকতে হবে, সেটা হোক মেঝে, বিছনা, যা আমার রুমের পুরা দেয়ালগুলোই পেন্টিং, এদিকে আঁচড়, ওইদিকে রং লাগানো, ফ্লোরে এইটা সেইটা। এইটাই হলো কি, সে রং লাগাতে শিখছে। যেই ছেলেটা মনে করেন মেঝেতে রং লাগছে, তার চিন্তা কি, এখানে ঘষা দিলে সুন্দর একটা কিছু হবে, একটা লাল রং বের হবে, সাদা রং বের হবে, কালো রং বের হবে, তার ব্রেন টেস্ট পাচ্ছে। বাইরের স্কুলগুলোতে, এখন আমাদের বাংলাদেশি স্কুলগুলোতে যেমন জেলা পর্যায়ে বা রাজধানী পর্যায়ে বিভাগীয় শহরগুলোতে দেখবেন যে চারুকলার প্রতি, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, দেখবেন যে প্রথম প্লে নার্সারি, প্লে আপনাকে রং করতে দেবে, শুধু বিশাল করে একটা লেখলো, এখানে মনে করেন বিভিন্ন রং আপনাকে দিয়ে দিল, রঙের স্টিক, বলবে যে দুইজনে মিলে এটাকে রং করো। এটাকে কেউ লাল করতেছে, কেউ নীল করতেছে, কেউ এভাবে করতেছে। মাঝে মাঝে টিচার বা ম্যাডাম বলতেছে এটা কি রং করতেছে, ওরা বলতেছে যে ম্যাডাম রং করতেছে। তাহলে কি, প্রথমত তার রঙের শার্পনেস হইল, রঙের নামটা জানতেছে, প্লাস একটা অক্ষর জানতেছে। তাকে কিন্তু আমরা পড়াচ্ছি না, বা ওই স্কুল পড়াচ্ছে না, তাকে খেলতে দিচ্ছে পড়াগুলাকে নিয়ে। আর আমরা যেটা করি, পড়তে দিই না, আপনাকে কি করতে হবে, পড়াগুলোকে নিয়ে খেলতে দিতে হবে। সেই রকম আপনারাও চারুকলাটা, এগুলো নিয়ে আপনাকে খেলতে হবে।
আমার সচরাচর একটা বাসা যেটা যে যত বেশি রং পেন্সিল কাগজ ক্যানভাস নষ্ট করছে সে তত বেশি শিখছে। এগুলো আপনাকে নষ্ট করতে হবে। যেখানে শিডিউল ক্লাসে আসলেন, আমি একটু ভারতীয় শিল্পকলা, বাংলাদেশি শিল্পকলা, বিভিন্ন শিল্পী বা আমি আপনাদেরকে ছবি আঁকাইলাম, এটাতে কোনো কাজ হবে না। আপনাকে আগায় যেতে হবে। অনেকে বলে যে পথিককে পথ চিনতে হবে, না, পথিককে চিনতে, পথিকও পথকে চিনতে হবে। দুইজনের সাথে একটা কেমিস্ট্রি থাকতে হবে। পথিক পথ চিনলে হবে না, পথিককে চিনতে হবে যে না, এইটা এই লোক আমার এখান দিয়ে সে রেগুলারে যাতায়াত আছে। তাইলে আপনার কি পথ এবং পথিক, শিল্প এবং আপনার আঁকা, তুলি, ক্যানভাস, আপনার চর্চা যদি এক থাকে, আপনি কি চাচ্ছেন, ক্যানভাস বা কালারও ওইটা বুঝবে আপনি এখন কি চাচ্ছেন, আর আপনিও কি আপনার ক্যানভাস বা সারফেসটা কি সাপোর্ট দিচ্ছে আপনিও বুঝবেন। অনেক সময় ক্যানভাসটা ভালো পড়তেছে না বা কাগজটা ভালো পড়তেছে না। যেমন আপনারা অনেক সময় রং নিয়ে আসেন, আমি ঘষা দিয়ে বলতে পারি এটা রংটা কেমন। এখন রংটা আমি দেখলাম যে ভালো, আরেকটা কাগজে গেলাম যে রংটা একটু রাফ আসতেছে, তাইলে আমি এখানে বুঝতে হবে যে আমি যার উপরে চাপতেছি ওর একটু সমস্যা আছে, ঠিক আছে। এই জন্য পথিক দুইজনের একটা সমান কেমিস্ট্রি থাকতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো যেটা বক করি আর যাই করি, যেহেতু আপনারা সবাই এই শিক্ষায় শিক্ষিত হইতে আসছেন বা ধারণা নিতে আসছেন, কাজের কোনো বিকল্প নেই। আপনাকে কাজ করে যেতে হবে মিনিমাম 18 ঘন্টা। যদিও আপনাদের 18 ঘন্টা সম্ভব না, তবে আমার টার্গেট থাকবে মিনিমাম 18 ঘন্টা। আমার 24 ঘন্টাই কাটে এটা নিয়ে। ধরেন সকাল আমার হলো যে আমি যদি ভোর 4টায়ও ঘুমাই, জানলা দিয়ে সকালবেলা আলো ঢুকলে আমার ঘুম ভেঙে যাবে। আবার যতক্ষণে আবার যদি সন্ধ্যার সময়ও ঘুমাই, জানলা দিয়ে সকালের আলো ঢুকবে, আমার ঘুম ভেঙে যাবে। আর যতক্ষণে ঘুমাই আমি কিন্তু ঘুমাই যদি 12টায়, বিছনায় যাইতে হয় মিনিমাম 2 ঘন্টা আগে। তো 2 ঘন্টা আমার চিন্তা চলে, আজকে কাজটা কি করতেছি, কালকে কাজটা কি করব, যে সামনের কাজগুলো আমি কিভাবে সেট আপ করবো। আমার 24 ঘন্টায় গবেষণা এটা নিয়ে। আমি যদি 24 ঘন্টা গবেষণা করে এখনও 37-38 বছর ছবি আঁকার বুঝি না, তাহলে আপনাদের অবস্থান কি? তাইলে এখন চিন্তা করতে পারেন বা বলতে পারেন যে স্যার আপনারা 37-38 বছর আপনারা এই পজিশনে, আমরা তো স্যার ওই পর্যন্ত যাইতে পারবো না। অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। চারুকলা আমার একটা জুনিয়র ছেলে ছিল, আমি তাকে ভর্তি করাইছি, সে হলো একদম কাঁচা। 2 বছর আগে ইন্টার লেভেলটা আমার বাসায় রাইখা তাকে ছবি আঁকা শিখাইতাম, দেখ চারুকলা ভর্তি করে, একদম কাঁচা, আপনাদের মতো অবস্থা। একটা সময় সে সকাল 9টা 8টা ইউনিভার্সিটি ঢুকতো, রাত্রে 12টা একটা ইউনিভার্সিটি থেকে বের হতো, আড্ডা দিতেছে, ছবি আঁকতেছে, গল্প করতেছে, ছবি আঁকতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছে, ছবি আঁকতেছে, কিন্তু তার সিগারেট একটার পর একটা জ্বলতেছে। যার যেটা অ্যাটেনশন, আমি বলি না যে আপনারা সিগারেট খান, আর যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট বা ম্যাচিউর, সব জিনিসগুলো স্বাভাবিকভাবে নেবেন। তা আমি যা বললাম যে তুই তো সারাদিন সিগারেটে খাইতেছ, ভাই এইটা হইলেই চলে। তো একটা সময় সে আমার বাসায়, আমি 6 মাস রাখছি আমার ঢাকার বাসায়, তার রুমে আমি কোরবানি ঈদে বোধহয় কুমিল্লায় আসবো, রুমে আমি তাকে 1 সপ্তাহ চাল ডাল সব কিছু দিয়ে আসছি, এবং বুয়াকেও বলে আসছি আমরা কেউ থাকবো না, ওরে আপনি এসে রান্না করে দিয়ে যান। এবং আমার যাইতে যাইতে বোধহয় 10-12 দিন হয়ে গেছে, সে এর ভিতরে খাবার দাবার সব শেষ, ওর কাছে টাকাও নাই, আমাকে বলেও না যে ভাই কিছু টাকা দিয়ে যান, কিন্তু সে 2 দিন উপাস ছিল ওই রুমে, কিন্তু ছবি আঁকা বন্ধ নেই। তো আমি গেলাম, কিরে তোর স্বাস্থ্যের এই অবস্থা কেন? ভাই 2 দিন তো খাবার নেই। তো আমার একটা ফোন দিতি, যদিও তখন বিকাশ আমার, ফোন দিলে লাভটা হইব কি, আপনি কি টাকা পাঠাবেন করতে? তা আমি বললাম যে ঢাকা শহর কি আমার কেউ নাই, অন্তত তোরে পাঠাইতে পারতাম, নেক্সট আর কখনো এই কাজ করবে না। এখন তার যে একটা অবস্থা, মোটামুটি তার সমসাময়িক আর্টিস্টদের মতো সে সেরা, এবং সারাক্ষণ চলে এই বিজনেস। 1-1.5 লক্ষ টাকা বেতন পায়, 1 টাকা তার ব্যাংক ব্যালেন্স নেই, নিজে একটা ফ্ল্যাট নিয়ে গুলশানের মতো জায়গায় থাকে, 1 টাকা ব্যাংক ব্যালেন্সে ছবি আঁকা চাকরি করে, এই তার কাজ, আর কোনো কাজ নেই। তো সেই জন্য বলা হলো আপনাকে কাজ করে যেতে হবে, কাজে আপনাকে একদিন বলবে যে আপনি কি করছেন।
তবে আজকে কোন কোন পয়েন্টগুলো আপনাদেরকে দিছি? গান্ধার শিল্পকলা, চিত্রকলা, চীনামাটির চিত্রকলা, রাজস্থান চিত্রকলা, পূর্ব চিত্রকলা, ভারতীয় ট্র্যাডিশনাল আর্ট, ভারতীয় আর্টিস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে মিনিমাম সবাই 2 পেজ করে লিখবেন এবং পড়বেন। যদি পিডিএফ পান ফাইলগুলো এগুলো রেখে দিন। এক একটা অফিসে 2 পৃষ্ঠা। আপনার যতটুকু লিখতে মন চায়, আপনার লেখানো মূল বিষয় না। কারণ একটা হলো পড়া, এক ধরনের সেন্স কাজ করে যখন পড়া এবং লেখাটা আপনার বেশি মনে থাকবে। হ্যাঁ, আর এইগুলা লিখবেন যেহেতু একটু ডায়েরিতে লিখে আপনার জীবনে কখনো কাজে লাগবে। ঠিক আছে, জীবনে কখনো কাজে লাগবে যে কোন জায়গাটা আপনার দরকার। আমরা হয়তো আপনাদের তুলনায় সামান্যতম বেশি জানি, এই জানাও আমার কাছে আমার অবস্থান থেকে কিছু না। কিন্তু আমি ফিল করি যে আমার ইউনিভার্সিটির লাইফ বা ওই সময় নোটগুলা বইগুলা কেন কালেকশন রাখি নাই। আমার 1 বস্তা বই ছিল, একটা বইও নাই। ওই যে আমার উদাসীনতা ছিল। এখন আমি ওই বইগুলো খুঁজেও পাই না, কিনতেও পাই না। শিক্ষণীয় বিষয়, সাবজেক্ট রিলেটেড যার যত ফাইলপত্র আছে এগুলো রেখে দিবে। আমরা কি করি, এটা ইয়ারের শেষ বিক্রি করে দিই না। কিছু কিছু জিনিস আপনাদের বিক্রি করাটা চলবে না। আর যেইটা বিষয় হলো যে এখন তো আমরা যে সিলেবাস ভিত্তিক যাচ্ছি, ধরেন কাঁঠাল বা ল্যান্ডস্কেপ, ড্রয়িং টয়িং, এগুলা বিশেষ করে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি, থিওরিক্যালের থেকে প্র্যাকটিক্যালের জোর দিতে হবে বেশি। আপনি যদি 101 দিঘি ছবি আঁকেন, মানে একটা দিঘি সমপরিমাণ ছবি আঁকেন, আপনি এইখানে প্রথমত গান নেবেন হলো 1 বালতি পরিমাণ থিওরিটিক্যাল। 1 দিঘিটা আঁকার পর, এই জায়গাটা চর্চা করার পর, এখন আপনি পুরা দিঘি নিয়ে থিওরিটিক্যাল নাড়াচাড়া করেন। এখন যদি থিওরিটিক্যাল নিয়ে একটা দিঘি আপনি নিয়ে নেন, তখন আপনার সমুদ্রে ঝাঁপ দিতে সুবিধা হবে, আঁকতে এবং বলতে এবং পড়তে, এবং আপনার মেমোরিকে আগের দিকে আগায় নিয়ে যেতে। তো এই মুহূর্তে আমরা থিওরিটিক্যালটা, ভারতীয় শিল্পকলাটা শেষ করে দিচ্ছি। পরের ক্লাসে আমরা যাব প্র্যাকটিক্যালে। আর এখন থেকে থিওরির কম ধারণা থাকাটার চেয়ে এটা পাশাপাশি আপনারা বাসা বা নিজ দায়িত্বে করে নেবেন। আমাদের থেকে জাস্ট গাইডলাইনটা নেবেন, কিন্তু আপনার আঁকা এবং পড়া 18 ঘন্টা না হোক, অন্তত দৈনিক 2 ঘন্টা সময় দেন, চেঞ্জ হয়ে যাবে, নিজে বুঝবেন আপনার চেঞ্জটা কী। তো ঠিক আছে, আজকে এই ক্লাসটা এটুক পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।